আমরা কখনো কখনো একটা বিকল্প স্টেট হিসাবে তাদেরকে আবির্ভূত হতে দেখেছি। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মধ্যে আপনি পরিবহন সেক্টর দেখবেন যেখানে রাজনৈতিক মতপার্থক্য খুব একটা ম্যাটার করে না, এবং সেখানে বিভিন্ন দলের লোকজন একসাথে বসে কাজ করছে। তারা বলছে আমরা মালিকের স্বার্থ দেখছি, শ্রমিকের স্বার্থ দেখছি, যাত্রীর স্বার্থ দেখছি, কিন্তু তাদেরকে আপনি অন্য কোথাও পাবেন না। বাংলাদেশের সড়ক রাজনীতি, সড়ক শ্রমিক ইস্যুতে আপনি সবাইকে এক জায়গায় পাবেন। কারণটা হলো এটি অদৃশ্য। আমরা এই যে ব্যবস্থাপনাটা হক ভাই যথার্থ বলেছেন, আমাদের পরতে পরতে অন্ধকার জমেছে। বিআরটিএতে একজন মানুষ একেবারে চাকরি শুরু করার পর তার ভাগ্যটা এত ফুলে ফেপে কেন ওঠে? এই জায়গাটা তো আসলে ইনকাম সোর্সের জায়গা না। তিনি একটা বেতন পান, কিন্তু তিনি এতটা ধনী হয়ে যান কিভাবে? আমরা এটিকে কখনো খুঁজতে গিয়েছি? কখনো খুঁজতে গিয়েছি যে বিআরটিতে চাকরি করলে সে ধনী হয়ে যাচ্ছে? কিন্তু এটা হচ্ছে বছরের পর বছর। আপনার এই যে এদের যে নেক্সাসটা, আপনার মনে থাকার কথা, ইলিয়াস কাঞ্চন একদিন ঢাকায় বেরিয়েছিলেন, তার গাড়িতে কালো রং মেখে আলকাতরা মেখে দেওয়া হয়েছিল। তার অপরাধটা কি ছিল? তিনি যাত্রীদের পক্ষে কথা বলেছেন। এই যে যাত্রী কল্যাণ সমিতি নিয়ে আলোচনা সমালোচনাটা আমি শুনি, আমি মোজাম্মেল ভাই উত্তরটা দিলে ভালো হতো। আমি তার কিছু প্রোগ্রামে কখনো কখনো গিয়েছি, সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি। আপনার অর্গানাইজেশনের নেচারটা আপনাকে বুঝতে হবে। এখানে সিপিডির কাছে আপনি যদি বলেন যে বন্যা হয়েছে, তুমি তো রিলিফ দিলে না, সিপিডির কাছ তো রিলিফ দেওয়া না। অ্যাবসলিউটলি ব্র্যাক রিলিফ দিচ্ছে, সিপিডি রিলিফ দেওয়ার অর্গানাইজেশন না। সিপিডি হচ্ছে ইকোনমিক আসপেক্টে অ্যানালাইসিস ইনফরমেশনগুলো আপনাকে দিবে। যাত্রী কল্যাণ সমিতির কাজ হচ্ছে যে এদেরকে ট্রেন্ড করা না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া না। তার কাজটা হচ্ছে অব্যবস্থাপনা এবং পাবলিকের ইন্টারেস্ট, যাত্রীর পয়েন্ট অফ ভিউ থেকে সে আপনাকে কথাগুলো বলবে। কিন্তু আমরা যখন এই কথাগুলো দেখি আমার পক্ষে আসছে না, তখন বলি যে যাত্রী কল্যাণ সমিতি তো যাত্রীদেরকে তো করছে না, তার আহতদেরকে কোনো হেল্প করছে না। এই হেল্প করার দায়িত্ব তো তার না, এটার জন্য তো সরকারের অর্গানাইজেশন আছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমরা যখন পারি না তখন হচ্ছে পার্সনকে অ্যাটাকটা করি, আমরা তখন পার্সনকে অ্যাটাকটা করি। হ্যাঁ, আমি অনেক জায়গায় সমালোচনা করতে পারি, কিন্তু ভয়েসটা তো থাকতে হবে। আমাদের একটা ভয়েস তৈরি করতে হবে, এবং ভয়েস যাতে তৈরি না হয় সেই কারণে নানা সময়ে এই যে ইনস্টিটিউশনগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এখানে দুই পক্ষের দায় এবং দায়িত্ব আছে। নাগরিক যাত্রীর যেমন দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। আমি বলি দায় এবং দায়িত্ব। সরকার সেই দায়িত্বটা তাকে পালন করতে হবে, নাগরিককেও দায়িত্বটা পালন করতে হবে। আমার বসার অনেক জায়গা আছে, আমার রেল লাইনের উপরে বসার জায়গা না। এই জিনিসটা আমি বুঝি। আমি ইরান কিভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করছে এটি আমি বুঝি, কিন্তু ট্রেন লাইনের উপরে যে বসা উচিত না, এই সিভিক সেন্সটুকু আমার নাই কেন? আমি ওই পাশের শ্রীলঙ্কার ইকোনমি বুঝি, কিন্তু এই জিনিসটা আমি কেন বুঝবো না? আমাদের এই জায়গাটায় এই যে নেক্সাসের কথা বলেছেন, এটি একটা অশুভ নেক্সাস। আপনি খেয়াল করে দেখবেন এখানে অমুক দল করেন, কিন্তু পরিবহন সেক্টরে এসে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, কারণ হলো এদের মধ্যে কোনো বিরোধ নেই, একসাথে কাজ করতে পারে। সমস্ত দলের নেতাদেরকে আপনি এখানে পাবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাম, সবাইকে আপনি এখানে পাবেন। কেন? কারণটা কি? অন্য কোনো জায়গায় তো তারা একসাথে বসতে পারে না। এই জায়গাটায় পলিটিক্যাল কোনো ভিন্নতা তাদের মধ্যে থাকে না, এখানে এসে মিলে যায়। বাংলাদেশে যতগুলো বড় জায়গা আছে, ইনভেস্টমেন্ট হয়েছে, সব থেকে বড় জায়গা হচ্ছে এইটা। 80-র দশকে আমাদের এখানে যে স্যাপ এসেছিল, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে এসেছিল। আমাদের এখানে শুধু আমরা সড়ক বানিয়েছি, ম্যানেজমেন্টের কথা চিন্তা করিনি। আমাদের এখানে রেল সংকুচিত করেছি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে একটা বিজ্ঞাপন আছে না, বেশি স্বাদ বেশি লাভ, বেশি কাপ চা, স্টারশিপে বেশি কাপ চা। কারণ এখানে যত বেশি রাস্তা হবে তত বেশি বিনিয়োগ, একটা কন্ট্রাক্টর, একটা নানা রকমের গাড়ির ব্যবসা আছে, বাইরে থেকে গাড়ি আসবে। রাস্তা হচ্ছে, রেল লাইন কেন হবে? ট্রাকের ব্যবসা আছে, ট্রাকের ব্যবসা আছে। তো এই জায়গা থেকে আশিক ভাই, আমি কনক্লুশনের জায়গাটা এই জায়গায় যাব, আমাদের ঢাকাটাকে ঢাকার বাইরে নিতে হবে। আমাদের ঢাকাটাকে ঢাকার বাইরে নিতে হবে। এই অ্যারেঞ্জমেন্টে ভাই যথার্থ বলেছেন, আপনি পারবেন না।
আপনি টোটাল যে অ্যারেঞ্জমেন্ট আপনার আছে কোনোভাবেই সম্ভব না। 40 লাখ মানুষ একটা শহর থেকে বের হয়ে যাচ্ছে একদিনে, আপনি কিভাবে এদেরকে সামাল দিবেন? অসম্ভব। এটি একদিনে পারবেন না, কিন্তু আপনাকে একদিন না একদিন এটা শুরুটা করতে হবে। এই সরকার যেন একদিন শুরু করতে হবে। আমাদের চাওয়াটা হলো এই সরকারের কাছে, সরকার যেন শুরুটা করুক। রাজনৈতিক মতাদর্শের কারণে আগের সরকার যদি ভালো কোনো প্রজেক্ট নিয়ে থাকে, ভালো কোনো কাজ করে থাকে, এক সরকার সব কাজগুলো খারাপ করে, এটা আমি মনে করি না, বিশ্বাস করি না। আগের সরকারের এই ক্ষেত্রে যে ইতিবাচক যে কাজগুলো আছে সেই কাজগুলোকেও আপনাকে কন্টিনিউ করতে হবে। আগের সরকার বলে সব ফেলে দিব তাও না, কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। কবে শুরু করবে এটি ঠিক করুক সরকার। জি, ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। উৎসবে যাত্রাপথ যাতে সব যাত্রায় পরিণত না হয় সেজন্য ঠিক কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দুর্ঘটনা নিয়ন্ত্রণের উপায় কি? আমি যে জায়গাটা আসলে সবসময় জোর দেব যে আসলে এখানে গণপরিবহনের একটা সংকট থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণ সারা বছরের যে যোগান আর ঈদের সময় যে যোগানটা দিতে হবে এর মধ্যে একটা বিশাল ফারাক আছে। এবং যখন গণপরিবহনের সংকটটা হয়ে যায় তখন আসলে আমরা যেটা দেখি যে যাত্রী সাধারণ ভাড়ার কাছে জিম্মি হয়ে যায়, যানজটের কাছে জিম্মি হয়ে যায় বা দুর্ঘটনার কাছে জিম্মি হয়ে যায়। এটা থেকে বের হওয়ার জন্য অ্যাডহক সমাধান আছে। সেটি আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে, আপনি জানেন যে আসলে আমাদের তো রিসোর্স লিমিটেড, আমরা ধনী কোনো রাষ্ট্র না। আমাদের বিশেষ করে সরকারি, বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত এমনকি সশস্ত্র বাহিনী, তাদের পরিবহন পুলের যে বাসগুলি আছে ঈদের সময় কিন্তু অলস হয়ে বসে আছে এবং এই বাসগুলোর কিন্তু ফিটনেস থাকে এবং যারা চালক আছে তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকলে এই ধরনের পরিবহনে চাকরি পাবে না তারা। তা আমি মনে করি ঈদের সময় যে একটা ঘাটতি, যে ঘাটতির বাই প্রোডাক্ট হিসেবে আমরা ঝুঁকিপূর্ণ বাহন সড়কে দেখি বা যারা যাত্রী আছে ঝুঁকিপূর্ণ বাহনে উঠে যাচ্ছে, সেটা যদি আপনি কিছুটা কমাতে চান তাহলে আমার যে সীমিত যে সম্পদ আছে এটা সুষ্ঠু ব্যবহার করতে হবে। এছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। একই সাথে আমার আগের আলোচনা যেটা আমি বলছিলাম, যদি টেকসই সমাধান চান, বর্তমান সরকারকে আমি আসলে অনুরোধ করব, ঢাকার মধ্যে অনেক বিনিয়োগ হয়ে গেছে, আর বিনিয়োগের দরকার নাই। এই বিনিয়োগ করে ঢাকার মধ্যেও আমরা যানজট কমাতে পারিনি এবং ঈদের সময়ও আমরা যানজট দুর্ঘটনা কমাতে পারছি না। ঢাকা শহরেই যদি দেখেন 2005-এ যখন আমাদের কৌশলগত পরিবহন পরিকল্পনা হলো সেখানে 3টা মেট্রো ছিল, 2015-তে গিয়ে হলো 5টা, পরে এটা 6টা হয়ে গেছে ভাগ করার ফলে। এখন যে আমার আরএসটিপি রিভিশন হচ্ছে সেখানে আপনার 7টা মেট্রোর কথা বলা হচ্ছে। আপনি আর কত ঢাকার মুখী যারা জনস্থল, ঢাকায় যে আপনি প্রতিদিন মানুষ নিয়ে আসতেছেন জীবিকার জন্য, এটা যদি বন্ধ না করেন আরো 1 ডজন মেট্রো রেল করেও ঢাকার যানজট নিরসন হবে না। এই ভুল তো আসলে সামনেও নিয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখছি না। সরকারকে কৌশলী হতে হবে, বিনিয়োগ আর ঢাকার মধ্যে না করে কর্মসংস্থান বাইরে করে মানুষকে ঢাকায় আনা বন্ধ করতে হবে। তাহলে দেখবেন ঢাকার যানজটও নিরসন হয়ে যাবে। এত আমার পরিবহন নিয়েও কথা বলতে হবে না, ঈদের সময় যে গণপরিবহন সংকট এটা নিয়েও কথা বলতে হবে না। আমার যে পরিমাণ গণপরিবহন আছে সেটা দিয়ে সুষ্ঠুভাবে মানুষ আসলে ঈদ যাত্রা করবে, মোটরসাইকেলও দরকার পড়বে না, অটোরিকশারও দরকার পড়বে না। সরকারকে আসলে ভিন্নভাবে ভাবতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।